আজকের লেকচারে আমরা শুরু করব ফর্মাল টেকনিক্যাল রিভিউ বা একে আরেকটা নামে আমরা বলতে পারি পিয়ার রিভিউ বলতে পারি। তো এর আগের লেকচারে মোটামুটি আগের লেকচার গুলোতে বলতে পারো যে আমাদের টেস্টিং এর যত ধরনের কনসেপ্ট কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, ক্লিয়ারও হয়ে গেছে। যারা এখনো বেসিক সফটওয়্যার টেস্টিং এর যে টপিক গুলো যারা এখনো জানো না, যেরকম হচ্ছে ইউনিট ইন্টিগ্রেশন সিস্টেম, ইউজার অ্যাকসেপ্টেন্স, রিগ্রেশন টেস্টিং, স্ট্রেস টেস্টিং, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, আলফা বিটা এর পুরো অ্যাপ্রোচ গুলো কিন্তু আমাদের কি চলে এসছে আমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লেলিস্টে। যারা এখনো দেখোনি, আইডিয়া গুলো ক্লিয়ার নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের লিংক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসটাকে অ্যাপ্রোচ করতে পারো। তো চলে আসি আমাদের এই টপিকের সাথে। ফর্মাল টেকনিক্যাল রিভিউ কনসেপ্টটা কি আগে প্রথমে এটা ডিসকাস করব, তারপর এর পরের লেকচার থেকে আমরা এই যে রিভিউ প্রসেসের যা যা আমাদের কনসেপ্ট গুলো বা টপিক গুলো আছে আমরা এক একটা লেকচারের পরের থেকে কিন্তু দেখবো। চলে আসি কনসেপ্টটা কি বলছে, প্রথমে সেটাকে ডিল করি। আ ফর্মাল টেকনিক্যাল রিভিউ, যাকে এফটিআর ও বলা হয়, ইজ আ স্ট্রাকচার প্রসেস where a team examines software, document, code or design to find and fix mistake early। তাহলে কথাটা কি বলতে চেয়েছে? তাহলে ফর্মাল টেকনিক্যাল রিভিউ হচ্ছে ধরে নাও একটা স্ট্রাকচারিয়াল প্রসেস, মানে কথাটা মানে একটা তোমাদের কাজ যেটা কিন্তু স্ট্রাকচার মানে তার একটা নীতি রয়েছে বলতে পারো, যার একটা প্রপার একটা টেকনিক বলতে পারো রয়েছে, যেখানে একটা টিমকে তৈরি করা হয়। যে টিমটা আলটিমেটলি কি দেখে, যে ডকুমেন্টস গুলো সফটওয়্যারের যে বানানো হয়েছে, যে কোডটা লেখা রয়েছে, যে ডিজাইনটা করা হয়েছে সেটা ঠিকঠাক করেছো কিনা। আলটিমেটলি কোনো মানুষকে দেখতে তো হবে যে সফটওয়্যারটা বানানো হচ্ছে সফটওয়্যারটা ঠিকভাবে বানানো হচ্ছে কিনা। আমি একটা কথা বলেছিলাম, আমাদের অলরেডি একটা ভিডিও আছে এই প্লেলিস্টে, ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। এই ভেরিফিকেশন এই কথাটার মানে হচ্ছে ঠিকভাবে বানাচ্ছ কিনা, আর ভ্যালিডেশন মানে তুমি ঠিক জিনিসটা বানাচ্ছ কিনা। এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছিলাম, আমাদের প্লেলিস্টে ভিডিও রয়েছে। তো সেই সূত্রে গেলে এখানে এই ফর্মাল যে রিভিউ প্রসেসগুলো আমরা দেখবো পরবর্তীকালে, অনেক ধরনের রিভিউ হয়, কোড ওয়ার্ক থ্রু হয়, ইন্সপেকশন হয়, পেয়ার প্রোগ্রামিং হয়। তো এই যে আইডিয়াগুলো, এইগুলো আমাদের অনেক রকম রিভিউ প্রসেস বলতে পারো। তো রিভিউতে আলটিমেটলি কি হয় দেখতে হয়, এটা টিম বলতে পারো যে এটা দেখে যে আলটিমেটলি সফটওয়্যারের যে ডকুমেন্টসটা, যেটাকে এসআরএস বলা হচ্ছে, বা আদার্স যেসব ডকুমেন্টস গুলো বানানো হয়, কোডিং যে করা হয় বা ডিজাইন করা হয়, এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এটাই কিন্তু এই টিমটা দেখে। আলটিমেটলি এই যে দেখাটাকে বলা হয় ফর্মাল টেকনিক্যাল রিভিউ বলা হয়। কি বললাম, আশা করি ক্লিয়ার হয়েছে। পরের পয়েন্ট বললে আরো ক্লিয়ার হবে। আ গ্রুপ অফ পিয়ার্স ইনক্লুডিং দ্য অথর রিভিউ দ্য ওয়ার্ক অ্যান্ড গিভ ফিডব্যাক টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি। তাহলে এই লাইনটাতে অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আর গ্রুপ অফ পিয়ার কথাটার মানে কি, সহকর্মী। ধরে নাও আমি যখন একটা এনভায়রনমেন্টে কাজ করি, আমার পাশে যারা কাজ করে তাকে বলা হয় সহকর্মী। তো এখানে কি রয়েছে, কিছু কিছু যারা সহকর্মী বা তাদের ওয়ার্কার্স বলতে পারো, একটা গ্রুপ। এবং যে অথার মানে কি, অথার মানে যেই কোডটা লিখেছে বা যে ডকুমেন্টটা বানিয়েছে বা যে ডিজাইনটা বানিয়েছে, যে বানায় তাকে বলে অথার। এই অথার ওয়ার্ডটা আমরা কিন্তু এই লেকচারে আগেও ব্যবহার করব। তো একটু মাথায় রাখবে যে অথার মানে যে ক্রিয়েটার, যে কোডটা বা ডিজাইন ডকুমেন্ট করেছে তার কথা বলা হচ্ছে। তার মানে তার কিছু সহকর্মী আর সে নিজে, ওরা একটা তার রিভিউ দেয় তার কাজে এবং ফিডব্যাক দেয় যে আরো কিছু ইমপ্রুভ করতে হবে কিনা, কোয়ালিটি আরো ভালো করতে হবে না, বা ভুল ত্রুটি আছে যেটা ঠিক করে নাও। এই কথাগুলো কিন্তু কিছু তার সহকর্মী তাকে বলে যে ভাই এটা আরো ভালো করে যদি তুমি করো তাহলে কিন্তু ভালো হয়, এই জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, এই জায়গায় তোমাকে ঠিক করতে হবে, এই কথাগুলো কিন্তু বলে। এটা কি ওয়ান কাইন্ড অফ বলতে পারো ফর্মাল টেকনিক্যাল রিভিউ বলতে পারো। দ্য গোল ইজ টু ডিটেক্ট এরার, ইমপ্রুভ ইনকনসিস্টেন্সি অ্যান্ড সাজেস্ট ইমপ্রুভমেন্ট বিফোর মুভিং ফরওয়ার্ড। তাহলে এর আলটিমেট গোলটা কি, আমাদের ভুল ভ্রান্তি ধরা, যদি কোনো রকম কনসিস্টেন্সি ল্যাক করছে তা সেই কনসিস্টেন্সিটা ইমপ্রুভ করা, আর যদি ধরো না কোনো জায়গায় আরো ভালো করা যেতে পারে সেটা কিন্তু সেই সাজেশনটাও দেওয়ার যে ভাই এটা এটা এইভাবে করলে আরো ভালো হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসপত্রগুলোই কিন্তু আলটিমেটলি এই ফর্মাল টেকনিক্যাল রিভিউতে করা হয়। ভুল খোঁজা, কনসিস্টেন্সিটাকে আরো বাড়ানো, ইনকনসিস্টেন্ট থেকে কনসিস্টেন্সিতে আরো জায়গাটা নিয়ে যাওয়া, কোনো ইমপ্রুভ করা, কোনো জায়গাটা তুমি করেছো বা এর থেকে আরো ভালো কোড লেখা যেতে পারে। এই জিনিসগুলোকে করে তারপর তোমরা এগাও, তাহলে তোমার জিনিসটা যে কোনো ফেজ, এটা কিন্তু আলটিমেটলি কোন রকম পার্টিকুলার ফেজ না। যখন আমরা এসআরএস বানাই তখনও আমাদের রিভিউ হয়, ডিজাইন যখন বানাই তখনও রিভিউ হয়, এবং কোডিং যখন করি তখনও রিভিউ হয়, প্লাস টেস্টিং যখন করতে যাও তখনও কিন্তু একটা রিভিউ কিন্তু হতেই হবে। প্রত্যেকটা ফেজে যে রিভিউটাকেই আলটিমেটলি তোমরা বলতে পারো এই ফর্মাল টেকনিক্যাল রিভিউ বলে তোমরা জানতে, প্রত্যেকটা ফেজে কিন্তু এটা হয়।
ও করতেই হয়। যখন একটা ফেজ অতিক্রম করি আমাদের রিভিউ করে কাউকে দেখিয়ে যে ভাই ঠিক করেছি কিনা, যেটা আমরা করি না ছোটবেলায়, ড্রয়িং করিয়ে দেখাই বা কোনো কিছু লিখে আমরা টিচারদের দেখে স্যার আমরা ঠিক লিখেছি কিনা, এরকম এটাকে রিভিউ বলা আলটিমেটলি, যে তুমি ঠিক কাজ করছো কিনা বা প্রসেসটা ঠিক আছে কিনা বা আরো ভালো করতে পারি কিনা দেখিয়ে কিন্তু এগিয়ে যাওয়াটাকেই আমরা ফর্মাল টেকনিক্যাল রিভিউ বলছি। এফটিআর হেল্প ইন বেটার সফটওয়্যার কোয়ালিটি, আর্লি ইস্যু ডিটেকশন, নলেজ শেয়ারিং অ্যান্ড টিম ওয়ার্ক। তাহলে এই যে ফর্মাল টেকনিক্যাল রিভিউ কি কি জায়গায় আমাদের সাহায্য করছে, দেখো সফটওয়্যারের ভালো কোয়ালিটি, বেটার কোয়ালিটি হয়ে যাবে যদি এই জিনিসগুলো আমরা মেনটেন করি। দেখো লোকরা তোমাকে দেখাচ্ছ, তুমি লোক বলছে যে এই জায়গায় ভুল হয়েছে, তাহলে তার মানে কি আলটিমেটলি সে তুমি আরো ভালো সফটওয়্যার ডেভেলপ করবে। কোনো ইস্যু থাকলে প্রথমেই তোমার ধরা পড়ে যাবে। এবং ধরে নাও আমার আমার নলেজ ধরে নাও একটা সার্টেন লিমিট অবধি ছিল, আমি জিনিসটা দেখালাম, ধরে নাও আমার থেকে যারা এক্সপিরিয়েন্স লোক সেখান থেকে তারা বললো ভাই এটাকে এইভাবে করো আরো ভালো হবে, তাহলে আমি কিছু নলেজ তার থেকে শেয়ার করলাম বা তাদের জ্ঞান তার থেকে নিলাম, হয়ে গেল। টিম ওয়ার্কিং হচ্ছে, একসাথে সবাই মিলে কাজ করছি, সবাই সবাইকে যদি যারা জানে তাদেরকে শেখাচ্ছি, এইভাবে একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, কিছু জিনিস শেখা যায়, কোয়ালিটি ইমপ্রুভ হয়। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ এফটিআর এর বেনিফিটস বলতে পারো। কি কিরকম ধরনের এফটিআর হতে পারে বা ফর্মাল টেকনিক্যাল রিভিউ কি হতে পারে, যেরকম কোড রিভিউ, ওয়াক থ্রু, ইন্সপেকশন, পেয়ার প্রোগ্রামিং, এগুলো আমরা একটা লেকচারে ক্লিয়ার করবো। এগুলো খুব ডিটেলস টপিক, এগুলো নিয়ে পরীক্ষায় ভালো ভালো প্রশ্ন আসে, তো আমরা একটা লেকচারে এগুলো ক্লিয়ার করবো, চিন্তার বিষয় নেই। এবার আমরা পড়বো যে ফর্মাল টেকনিক্যাল রিভিউ এর প্রসেসটা কিভাবে আমরা এগাই। মোটামুটি আমরা জেনে নিয়েছি যে ফর্মাল টেকনিক্যাল রিভিউ জিনিসটা কি, বাট তার মধ্যে কি কি ভাবে তার কাজটা হয়। কিন্তু স্ট্রাকচার অ্যাপ্রোচ বললাম, স্ট্রাকচার মানে তার একটা পুরো ডকুমেন্টেশন আছে, একটা তার একটা ওয়েজ আছে, সেই ওয়েজ গুলো দেখবো যে কার পর কি কি কাজ হয়, এইটাই ব্যাপার এখানে। তাহলে মোটামুটি আমরা জেনে গেছি যে ফর্মাল টেকনিক্যাল রিভিউ হলো যেটা স্ট্রাকচার প্রসেস, যেখানে আমরা কোনো কাজকে আমরা ইভ্যালুয়েট করি, মানে ভালো করছি কিনা একবার দেখাই লোককে, যেরকম ডকুমেন্ট হতে পারে, কোড হতে পারে, ডিজাইন হতে পারে, হ্যাঁ, কোনো ডিফেক্ট ফাইন্ড আউট করার জন্য, কোনো কোয়ালিটিকে বাড়ানোর জন্য, ঠিক আছে, বিফোর ওটাকে ইমপ্লিমেন্টেশন। তো এটাই আলটিমেটলি আমরা দেখে এসেছি। এখানে কারা করে, এখানে গ্রুপস অফ পিয়ার্স বলতে পারো, অ্যানালাইজ দেয়ার ওয়ার্ক বেস অন প্রিডিফাইন্ড ক্রাইটেরিয়া। যারা ওর সাথে কাজ করছে, ও সহকর্মী, তারাই কিন্তু আলটিমেটলি এই রোলে পার্ট করে, ওরাই দেখে দেখায় যে জিনিসটা ঠিকঠাক হচ্ছে কিনা, আরো ভালো করা যেতে পারে কিনা, এইগুলোই মোটামুটি কিন্তু এখানে হচ্ছে। তো ফার্স্ট যে ফেজটাকে বলে প্ল্যানিং ফেজ। কি প্ল্যানিং ফেজে কি হচ্ছে দেখো, এস্টাবলিশ অবজেক্টিভ। প্রথমে অবজেক্টিভ সেট করতে হবে যে আমি যে এই ফর্মাল টেকনিক্যাল রিভিউটা কি কারণে করছি। দেখো এখানে কি বলছে, ডিফাইন দ্য পারপোজ অফ রিভিউ। রিভিউটা করছি কেন, ডিটেক্টিং ডিফেক্ট, এনশিওরিং কমপ্লায়েন্স উইথ স্ট্যান্ডার্ড অর ইমপ্রুভিং ক্লিয়ারিটি। তো গল্পটা হচ্ছে ক্লিয়ারিটি না ক্ল্যারিটি। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে প্রথম যে আমাদের এস্টাবলিশমেন্ট অবজেক্টিভে কি বলছে, যে আমরা রিভিউটা করছি কি কারণের জন্য, কি কিছু ডিফেক্ট ফাইন্ড আউট করার জন্য, বা আমরা কমপ্লায়েন্স, যে আমরা স্ট্যান্ডার্ডটা পড়েছিলাম কমপ্লায়েন্স উইথ কোডিং এন্ড ডিজাইন বলে, আমাদের একটা ভিডিও আছে অলরেডি কিন্তু এই প্লে লিস্টে, যারা এখনই দেখে নাও, খুব ইম্পর্টেন্ট ভিডিও, প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগে এর আইডিয়াটা, যে আমরা প্রত্যেকটা ডিজাইন এবং কোডিং একটা স্ট্যান্ডার্ড আছে, যেটা কমপ্লায়েন্স মানে বাধ্যতামূলক ফলো করতেই হবে, সেটা আমরা ফলো করেছি কিনা এটা দেখার জন্য, বা আমাদের আরো ক্লিয়ারিটিটাকে আরো ভালো করার জন্য, যা লিখেছি সেটা থেকে আরো ভালো লিখতে পারবো কিনা, এই কারণের জন্য আমরা মেনলি কিন্তু আমাদের এই অবজেক্টিভ থাকা দরকার। তো প্রথমে আগে সেট করো, প্রথমে তোমরা ডিসাইড করো যে রিভিউটা কেন করছো, ডিফেক্ট খুঁজে বার করার জন্য, না আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছি কি সেটা দেখার জন্য, বা আরো ভালো লেখার জন্য, না কার জন্য করছি, সেটা কিন্তু আমাদের প্রথমে ফার্স্ট ফেজে অবজেক্টিভটা প্রথমে সেট করতে হবে। সেকেন্ড হচ্ছে সিলেক্ট পার্টিসিপেন্ট, কারা কারা থাকবে এইখানে, এই রিভিউতে কারা কারা থাকবে। চুজ রেলেভেন্ট স্টেক হোল্ডার ইনক্লুডিং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ডেভেলপার অ্যান্ড টেস্টার টু এনশিওর থরো ইভ্যালুয়েশন। তাহলে কারা কারা থাকবে, তোমরা তোমাদের স্টেক হোল্ডার কথাটার মানে, এখানে স্টেক হোল্ডার মানে তোমাদের হতে পারে যে সফটওয়্যার বানাচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে কোনো লোক হতে পারে, বা হতে পারে তোমাদের যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যাকে বলা হয় যে ওই ফিল্ডে তুমি যেটা রিভিউ করাচ্ছ সেই ফিল্ডের থেকে প্রফেশনাল, মানে মাহিরতি লাভ করেছে এরকম ব্যাপার, মানে খুব বিজ্ঞ মানুষ, সেরকম ধরনের কোনো মানুষ হতে পারে, ডেভেলপার, টেস্টার, এগুলো সবই থাকবে। মানে এই যে তোমাকে চুজ করতে হবে যে কারা কারা পার্টিসিপেন্ট হতে পারে এই ফেজে, তাহলে মোটামুটি বললাম কোনো স্টেক হোল্ডার মানে ক্লায়েন্ট সাইডের লোক হতে পারে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ডেভেলপার হতে পারে, টেস্টার হতে পারে, যারা থরো এভালুয়েশন মানে পুরো জিনিসটাকে দেখবে ঠিকঠাক ভাবে করেছো কিনা। সেটা শিডিউল তোমাদের করতে হবে, প্ল্যান আ সুইটেবল শিডিউল ফর রিভিউ টু অ্যালাউ পার্টিসিপেন্টস এনাফ প্রিপারেশন টাইম এন্ড এনশিওর দেয়ার অ্যাভেলেবিলিটি। তাহলে আলটিমেটলি তোমাকে যে সেট শিডিউল কথাটা বলছে, যে তোমাকে একটা সময় বার করতে হবে, যে সময় এই রিভিউটা করা হবে। এরকম করলে হবে না যে তুমি আজকে রাতে যে পার্টিসিপেন্ট যারা করবে রিভিউটা তাকে ফোন করে বললে ভাই কালকে এসে তারা রিভিউ করবে, এরকম করলে হবে না। অ্যাটলিস্ট তাদের একটা সময় দেওয়া উচিত, যেখানে তারা সেই এনাফ অ্যামাউন্ট অফ সময় পেয়ে কিন্তু সে সেটা করতে পারবে। আগে প্রথমে সে প্রিপেয়ার হবে, হয়তো হতে পারে না, অনেক কিছু আমরা ভুলে যাই, একবার দেখে নিয়ে এসে
তারপর তার রিভিউটা করবে এবং তার অ্যাভেলেবিলিটিটাও মেনটেন মাথায় রাখতে হবে যে কোন সময় সে অ্যাভেলেবেল না আছে, একটু সবকিছু ভাবে একটা শিডিউল কিন্তু একটা তৈরি হয়। তাহলে প্রথম প্ল্যানিং ফেজে কি হলো, প্রথমে অবজেক্টিভ সেট করলাম যে কিসের জন্য রিভিউ করব, কারা কারা করবো হচ্ছে পার্টিসিপেন্টসে চলে আসলো, আর শিডিউলে কোন সময় করব সেটা কিন্তু শিডিউলে। তাহলে প্রথম আমাদের প্ল্যানিং ফেজ কমপ্লিট। দ্বিতীয় হচ্ছে প্রিপারেশন ফেজ। ডিস্ট্রিবিউট মেটেরিয়াল কি বলছে, provide participants with necessary documents such as code, design specification or test plan before the review। প্রশ্নটা হচ্ছে আমরা রিভিউটা করব কার উপরে, আমাকে তো ভাই জিনিসপত্র দিতে হবে। তুমি ধরো না খাতায় একটা উত্তর লিখেছো, লিখে আমাকে যে চেক করা যে স্যার ঠিক লিখেছো কিনা, তো আমাকে তো খাতা দিতে হবে, তো আমি তুমি দেখবোটা কি দেখবো, এটাই হচ্ছে বড় কথা। তো যারা যেটা রিভিউ করাবে সেই ডকুমেন্টস গুলো, নেসেসারি ডকুমেন্টস গুলো দিতে হবে, সেগুলো প্রোভাইড করতে হবে তোমাদের। সেটা কোড হতে পারে, ডিজাইন স্পেসিফিকেশন হতে পারে, বা তোমার টেস্ট প্ল্যান হতে পারে, এগুলো দাও, সেটাই তো রিভিউ করবে। ঠিক আছে, রিভিউ গাইডলাইন্স কি বলছে, ডিফাইন দ্য রুলস, এক্সপেকটেশন অ্যান্ড চেকলিস্ট ক্রাইটেরিয়া ফর অ্যাক্সেসিং দ্য ওয়ার্ক প্রোডাক্ট। দেখো রিভিউ গাইডলাইন্স কথাটার মানে হচ্ছে যে আমরা প্রথমে একটা রুলস বা এক্সপেকটেশন বা চেকলিস্ট সেট করে দেবো, ধরো নাও আমাদের এই পাথে চলতে হবে, মানে এর বাইরে গেলে হবে না। কথাটার মানে হচ্ছে এরকম হয় না যে আমরা যখন টেস্ট করব, তুমি যখন রিভিউ দেবে, তুমি ভাই এই জায়গার উপর রিভিউ দিও, এর বাইরে রিভিউ দিও না, তাহলে ব্যাপারটা ফালতু হয়ে যাবে, সময় নষ্ট হবে, তো এটা করো না। এটাই হচ্ছে রিভিউ গাইডলাইন্স বলছে। নেক্সট পয়েন্টে আসছে অ্যালোকেট টাইম ফর ইন্ডিভিজুয়াল রিভিউ, গিভ পার্টিসিপেন্টস এনাফ টাইম টু অ্যানালাইজ দ্য মেটেরিয়াল ইন্ডিপেন্ডেন্টলি বিফোর দ্য ফর্মাল ডিসিশন। তার মানে একটা কথা এখান থেকে কি ক্লিয়ার হচ্ছে, যে রিভিউ করছে তাকে একটা সময় দাও, যে মেটেরিয়ালটা অ্যানালাইজ করছে মানে তাকে পড়ছে, যে রিভিউ করছে ইন্ডিপেন্ডেন্টলি, যে রিভিউ করছে তাকে একটা সময় দাও। তবেই তো বলো না যে দিয়ে বললো হয়ে গেছে এরকম করলে হবে না, অ্যাটলিস্ট তাকে একটা এনাফ টাইম দাও যে জিনিসটাকে সে ভালো করে দেখে তোমাকে তার একটা ফর্মাল ডিসিশন যাতে জানাতে পারে, তাহলে সময় দিতে হবে। তাহলে সেকেন্ড ফেজ কমপ্লিট হয়ে গেল। প্রিপারেশন ফেজে কি করলাম, মেটেরিয়াল দিলাম, আমাদের ক্রাইটেরিয়া সেট করলাম যে কি কোন কোন এর উপর কথা বলবো, এবং থার্ডে বললো একটা সময় সার্টেন সাপেক্ষ তাকে দেবো একদম রিভিউ করার জন্য, একটা সময় স্ট্রং সময় দাও যাতে সে ভালো করে জিনিসটাকে দেখে তোমাকে একটা ফর্মাল কথা বলতে পারে। এবার চলে আসলো যে থার্ড ফেজ, যেটাকে বলা হয় কন্ডাক্টিং দ্য রিভিউ। ডিসকাস অবজেক্টিভ ফার্স্ট, স্টার্ট দ্য রিভিউ সেশন বাই রিইটারেটিং ইট পারপোজ অ্যান্ড এক্সপেক্টেড আউটকামস। তাহলে রিভিউ সেশনটা এখানে শুরু হলো, একই জিনিসগুলোকে ভালো করে আমরা দেখছি এবং তার আউটকামস গুলো কি হতে পারে সেগুলোকে এক্সপেক্ট করে সবই জিনিস দেখা হলো। রিভিউ ফাইন্ডিং কি বলছে, পার্টিসিপেন্টস প্রেজেন্ট দেয়ার অবজারভেশন, হাইলাইট ইফেক্ট অ্যান্ড সাজেস্ট পসিবল ইমপ্রুভমেন্ট। এবারই এখানে মেন ফেজ আসলো, মেন কাজটা, যেখানে রিভিউ করা হয়ে গেছে, এবার তার অবজারভেশনটা তারা দেবে। যারা প্রেজেন্ট ছিল রিভিউ টিমের মধ্যে ধরে নাও, তারা তাদের অবজারভেশন মানে তাদের যা ওরা দেখেছে রিভিউ করে যা পেলো সেটা কিন্তু তাদের সাবমিট করতে হবে বা ডকুমেন্ট বলতে হবে যে কোথায় কি ভুল ভ্রান্তি ছিল বা যেখানে পসিবলি কোনো ইমপ্রুভমেন্ট দরকার সেগুলো বলবে। মেক ডিসিশন অন অ্যাকশন টাইম, দ্য টিম অ্যাগ্রি অন নেসেসারি চেঞ্জেস, অ্যাসাইন রেসপন্সিবিলিটিস অ্যান্ড সেট দ্য ডেডলাইন ফর দ্য কারেকশন। দেখো যেই কথাগুলো রিভিউয়াররা বললো সেগুলো কাকে বলছে, যারা টিমকে, যারা বানিয়েছে জিনিসটা, অথারদের বলছে। অর্থাৎ মানে একজনই তো বানায় না, অনেক লোক মিলে বানিয়েছে, তাদেরকে বলছে, আর তারা ওটা বললো যে হ্যাঁ ঠিকই বলছেন, তারা এটা চেঞ্জ করে দেবো। যখন তারা অ্যাগ্রি করলো, তাদের যে চেঞ্জেস গুলো বলেছে, তখন সেটা কিন্তু অ্যাসাইন করবে এক একটা লোককে, যে লোকটা এরা চেঞ্জ করবে, অ্যাসাইন করে রেসপন্সিবিলিটি অ্যাসাইন করে দিল, এবং তার ডেডলাইন মানে কার কত সময়ের মধ্যে এটা করতে হবে সেটাও কিন্তু অ্যাসাইন করে দেওয়া হলো, যেটা মেক ডিসিশন অন অ্যাকশন আইটেম। তাহলে কোড রিভিউ ফেজে, কন্ডাক্টিং রিভিউ ফেজে কি হলো, যেখানে রিভিউটা হলো, বারবার দেখা হলো, দেখে যে প্রবলেমগুলো হলো সেটা বলা হলো, এবং সেই প্রবলেমের চেঞ্জেসগুলো কিন্তু এবং কারেকশনগুলো কিন্তু এখানে এই ফেজের মধ্যে সব সেট করে দেওয়া হলো, যে ভাই তোমাদের করে দিতে হবে, এই লোকদের বলে দিল ভাই এইটা তুমি করবে, এটা তুমি করবে, এবং তোমার কালকের মধ্যে বা পরশুর মধ্যে জিনিসটা তুমি করে দিও, মানে এই জিনিসগুলো অ্যাসাইন হয়ে গেল এই ফেজের মধ্যে। এবার হচ্ছে লাস্ট ফেজ, যাকে বলা হয় পোস্ট রিভিউ অ্যাক্টিভিটিস। এর মধ্যে কি আসছে, ডকুমেন্ট রিভিউ রেজাল্ট, রেকর্ড অল আইডেন্টিফাই ইস্যু, ইমপ্রুভমেন্ট সাজেশন অ্যান্ড অ্যাকশন আইটেম ফর রেফারেন্স। তাহলে এখানে যা যা তোমার রিভিউটা ওরা দিল সেগুলোকে একটা ডকুমেন্টে একটা করে নেওয়া হলো, যে কোথায় কোথায় ইস্যু এসেছিল, কি চেঞ্জ করার কথা বলেছে, সাজেশন দিয়েছে যে করলে আরো ভালো হবে, আর অ্যাকশন কি কি নেওয়া হয়েছে, মানে কাকে কাকে কি কি করতে বলে দেওয়া হয়েছে, কতর মধ্যে বলে দেওয়া হলো, সবই কিন্তু একটা ডকুমেন্টেশন তৈরি হয়ে গেল। ইমপ্লিমেন্টেশন অ্যাকশন আইটেম, যেটা আগেও মোটামুটি কিছুটা দেখলাম, দ্য রেসপন্সিবল টিম মেম্বার অ্যাড্রেস দ্য আইডেন্টিফাই প্রবলেম অ্যান্ড মেক দ্য নেসেসারি আপডেট। যারা ভুল করেছে, যেসব লোকরা কাজ করেছিল, ভুল হয়েছিল, তাদেরকে বলে দেওয়া হলো, তারা সেই কাজটা কিন্তু করে দেবে। এটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন অ্যাকশন আইটেম, যেগুলো বলেছি অ্যাকশন মানে যে জায়গায় কাজ করা দরকার ওরা বলে দিয়ে গেছে রিভিউয়ার টিম, সেইগুলো সেই জায়গায় কিন্তু কাজ করে ওটাকে ঠিকঠাক করে নিল। মনিটর ফলো আপ অ্যাকশন, এনশিওর দ্যাট অ্যাসাইন টাস্ক আর কমপ্লিটেড
and verify that the work product meet the quality standard। মানে এই যে ব্যাপারটা হচ্ছে কি, এই লাস্ট পয়েন্টে বলছে যেই কাজটা করতে দেওয়া হলো, মানে অ্যাসাইন করলো যে ভাই তুমি এটা করো, তুমি ওটা করো, মানে যেই চেঞ্জেস গুলো বলেছিল করতে, সেগুলো যে লোকগুলোকে অ্যাসাইন করা হলো সেই লোকগুলো এবার কাজটা করছে কিনা সেটাকে মনিটর করা দরকার, এবং করলেও ভালোভাবে করেছে কিনা এটাই কিন্তু আলটিমেটলি এখানে মনিটর কিন্তু হওয়া কিন্তু খুব দরকার, যে ঠিকঠাক ভাবে কাজটা হচ্ছে কিনা বা হয়ে গেছে কিনা। তো মোটামুটি আমরা চারটে ফেজ যেটা মেন প্রসেসটা দেখে নিয়েছি। এবার কারা কারা কি রোল প্লে করছে সেটা দেখবো। রোলস অফ বলতে পারো বা ইনফর্মাল টেকনিক্যাল রিভিউ। এক হচ্ছে রিভিউ লিডার, এর কাজ কি, যে রিভিউটাকে লিড করছে। অর্গানাইজড অ্যান্ড মডারেট দ্য রিভিউ সেশন, এনশিওর দ্যাট অবজেক্টিভ আর মিট, ডিসকাশন স্টে অন ট্র্যাক অ্যান্ড পার্টিসিপেন্টস ফলো দ্য রিভিউ প্রসেস। তাহলে যে রিভিউ লিডার ছিল তার আলটিমেটলি কাজ কি, যে এই রিভিউ সেশনটাকে কন্ডাক্ট করে, মানে সে হচ্ছে ধরে না এই রিভিউটার লিডার, যে পুরো জিনিসটা দেখছে যে যেই জন্য রিভিউটা করা হচ্ছে সেটা ঠিকঠাক সেই অবজেক্টিভটা মিট হচ্ছে কিনা। যেই কথাবার্তা, রিভিউ মানে কি একটা লাইনে কথা বললাম না, ডিসকাশন, যে আমরা ডিসকাস করবো যেই পয়েন্টে, সেটা যাতে পয়েন্টের বাইরে না চলে যায়, ওই ট্র্যাকের মধ্যেই থাকে, এদিক ওদিককার কথায় চলে গেলে হবে না, ঠিক জায়গায় যাতে মিট করতে হবে। আর পার্টিসিপেন্টসরা যাতে রিভিউ প্রসেসটাকে, তার যে রুলস রেগুলেশনস গুলো যাতে ফলো করে, এটাই কিন্তু রিভিউ লিডারের দায়িত্ব। আর কে রয়েছে এই রুলস এর? অথর, যে আলটিমেটলি কোডটা বানিয়েছে, দ্য পারসন হু ক্রিয়েট দ্য ওয়ার্ক প্রোডাক্ট। এটা তো থাকতেই হবে, যে বানিয়ে তাকে তো থাকতেই হবে। যে এক্সাম্পল কোড হতে পারে, ডকুমেন্ট হতে পারে, বা ডিজাইন হতে পারে। দেয়ার রোল ইজ টু প্রেজেন্ট দ্য ওয়ার্ক, ক্লিয়ারিফাই কোশ্চেন অ্যান্ড রেসপন্স টু দ্য ফিডব্যাক। মানে তার মেনলি অথার যে বানিয়েছে, যে কোড করেছে বলতে পারো, যে ডকুমেন্টটা বানিয়েছে হতে পারে, যে ডিজাইন করেছে হতে পারে, যে তাকে আলটিমেটলি তার কাজটাকে রিভিউয়ারকে প্রেজেন্ট করতে হবে, তার এটাই কাজ। এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে রিভিউয়ারদের সেই প্রশ্নের উত্তর দিতে হবে, এবং তারা যা বলবে সেটাকে তাকে মাথায় রাখতে হবে। এই হচ্ছে অথারের কাজ হয়। এবার থার্ড কে থাকে এখানে? রিভিউয়ার থাকে, যে রিভিউ করবে। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হু অ্যানালাইজ দ্য ওয়ার্ক প্রোডাক্ট, আইডেন্টিফাই ইস্যু and provide constructive feedback to improve the quality। তাহলে এখান থেকে একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এরা কিন্তু সাবজেক্ট ম্যাটার মানে তারা কিন্তু বিজ্ঞ, এটা বলে না বাংলা ভাষায় বিজ্ঞ, তো তারা প্রফেশনাল বলতে পারো ওই ফিল্ডে। তো তাদেরকে ডাকা হয়েছে, তারা কাজটাকে দেখবে, দেখে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে বলবে, কোনো ইস্যু থাকলে বা কোনো যদি আরো ভালো করার কোনো সাজেশন থেকে সেটা দেবে, সেখান থেকে তারা সেটা দেবে, সেটাই আলটিমেটলি অথরিটি পরে চেঞ্জেস করবে। এবার ফোর্থ কে থাকে? রেকর্ডার। কি হয় রেকর্ডার? কি করে? ডকুমেন্ট কি ডিসকাশন, ফাইন্ডিংস, আইডেন্টিফাই ডিফেক্ট অ্যান্ড অ্যাকশন আইটেম ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড ফলো আপ। একটা লোক থাকে যে পুরো ডকুমেন্ট, তাকে বলা হয় রেকর্ডার। মানে এই আলটিমেটলি রিভিউ প্রসেসের মধ্যে, হ্যাঁ, যে রিভিউয়ার যে কথাগুলো বলছে, যে কোথায় কোথায় ভুল ভ্রান্তি হতে পারে বা আছে, হ্যাঁ, তারপরে কি কি জায়গায় ভালো করতে হবে, তাকে কি কাজ দেওয়া হলো, কবের মধ্যে কাজটা শেষ করতে হবে, সবগুলোই একটা ডকুমেন্টেশন করা হয়, সেটা করে হচ্ছে রেকর্ডার। তো চারটে মেজর রোল এখানে, রোলস বলতে পারো, বা মানুষেরা এখানে প্লে করে, চারটে রোলস বলতে পারো। এক হচ্ছে রিভিউ লিডার, এক হচ্ছে অথার, রিভিউয়ার আর রেকর্ডার। এই চারটেই কিন্তু ইম্পর্টেন্ট গল্প, যারা কিন্তু যে কোনো, সেটা নট অনলি ফর্মাল টেকনিক্যাল রিভিউ, পরবর্তীকালেও আমরা অনেক রকম রিভিউ দেখবো যেখানে যারা মোটামুটি এরা কিন্তু এরকম ধরনের লোকরা কিন্তু রোল প্লে করে। বেনিফিটস কি বলছে এখান থেকে? বেনিফিটস অফ ফর্মাল টেকনিক্যাল রিভিউ, ইমপ্রুভ কোড কোয়ালিটি, তো বুঝতেই পারছো। রিভিউয়ার হেল্প রিফাইন এনহেন্স দ্য ওয়ার্ক প্রোডাক্ট, লিডিং টু বেটার রিডিবিলিটি, মেনটেনেবিলিটি অ্যান্ড পারফরমেন্স। তো সেখান থেকে অ্যান্ড আলটিমেটলি দেখো, যখন আমরা রিভিউ করাচ্ছি যে কাজটাকে, তাহলে যে কোনো কাজকে রিভিউ করলে সে কাজের কোয়ালিটি অনেক বেড়ে যাচ্ছে। যে কোনো ব্যাপার, আমরা যখন কোনো একটা রচনা লিখেও টিচারকে দিই চেক করে দেওয়ার জন্য, টিচার চেক করা মানে হচ্ছে ওর কোয়ালিটি অনেকটা বেড়ে গেছে। এটাই হচ্ছে আলটিমেট ব্যাপার, যে আলটিমেটলি আমাদের কোডের যে কোয়ালিটি কিন্তু অনেকটা এখান থেকে বেড়ে যাচ্ছে। আর্লি ডিটেকশন, তাহলে আলটিমেটলি টেস্টিং ফেজও যেতেই হয় না, কোনো কাজ করে যদি রিভিউ করি তাহলে সঙ্গে সঙ্গে সেখানেই ভুলগুলোকে আমরা খুঁজে বার করতে পারি। ক্যাচিং এরার বিফোর ডিপ্লয়মেন্ট, রিডিউস রিওয়ার্ক, সেভ টাইম অ্যান্ড লোয়ার প্রজেক্ট কস্ট। যেটা আমরা ইনিশিয়াল ফেজেই যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমরা খুঁজে বার করতে পারি ডিপ্লয়মেন্ট করার আগে, মানে ধরে নাও আমাদের কাজ শুরু হওয়ার আগেই, আমাদের প্রজেক্টের উপর প্রজেক্টটাকে লাইভে যাওয়ার আগেই যদি ভুল ভ্রান্তিগুলো খুঁজে পেয়ে যাবো, আর টেস্টিং ফেজে যাওয়ার আগেই তো এটা পেয়ে যাবো আশা করি। কোডের পরে যদি রিভিউ করি তাহলেই পেয়ে যাবো, যেখানে সময় অনেক কমে যাবে, হ্যাঁ, প্রজেক্ট কস্ট কমে যাবে। তো এইগুলো একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ বা বেনিফিট বলতে পারো। থার্ড পয়েন্ট বলছে নলেজ শেয়ারিং, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। টিম মেম্বার লার্ন ফ্রম ইচ আদার, এক্সপার্টাইজ, ইমপ্রুভিং ওভারঅল স্কিল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ বেটার প্র্যাকটিস। তাহলে অবভিয়াসলি দেখো, এখানে যারা রিভিউয়ার তারা প্রফেশনাল, তাদের যারা বিজ্ঞ বলতে পারো। তো সেখান থেকে যারা একদম জুনিয়র লেভেল এমপ্লয়ি বা জুনিয়র লেভেল কোডার, ডেভেলপার, যাই হোক না কেন, ডিজাইনার, যেটাই বলো না কেন, তারা ওদের সঙ্গে ইন্টারাক্ট করে তাদের থেকে কিছু নলেজ শেয়ার করছে, আলটিমেট তার থেকে কিছু জ্ঞান পাচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, আলটিমেট তাদের স্কিলকে এনহ্যান্স করছে।
এই জিনিসপত্রগুলো একটা ইম্পর্টেন্ট বলতে পারো এই ফিল্ডে, এই ফর্মাল টেকনিক্যাল রিভিউর মধ্যে ভালো জিনিস হচ্ছে। অ্যাডভান্টেজ বা বেনিফিট তোমরা দুটোতেই রাখতে পারো। ইনক্রিজ টিম কোলাবোরেশন, তাহলে টিম ওয়ার্কটা এখানে অনেকটা বেড়ে যাচ্ছে। দ্য রিভিউ প্রসেস ফস্টার মানে ইনক্রিজ টিম ওয়ার্ক অ্যান্ড এনকারেজ ওপেন ডিসকাশন লিডিং টু বেটার ডিসিশন মেকিং। তাহলে এখানে আমাদের টিম ওয়ার্ক কিন্তু অনেকটা বেড়ে যায়, মানে সবাই সবার সঙ্গে মিলেমিশে কাজ করছে, সবার ডিসকাশনকে এনকারেজ করা হচ্ছে, এনকারেজ করছে ভাই এটা কর ওটা কর, সেখান থেকে ভালো একটা ডিসিশন মেকিং অ্যাপ্রোচ কিন্তু চলে আসছে, ভালো একটা ডিসিশন সবাই মিলে কিন্তু তৈরি করতে পারছে। তো এটা ওয়ান কাইন্ড বলতে পারো বেনিফিট অফ ফর্মাল টেকনিক্যাল রিভিউ। এবার আমরা দেখবো যে ফর্মাল টেকনিক্যাল রিভিউর চ্যালেঞ্জেস এবং বেস্ট প্র্যাকটিস কি হতে পারে, কি কি প্রবলেম আসতে পারে এবং তার সমাধান তুমি কি করে করতে পারো, এটা আমরা এখানে দেখবো। ফার্স্ট টাইম ম্যানেজমেন্ট কি বলছে, চ্যালেঞ্জের মধ্যে চলে আসছে রিভিউ ক্যান বি টাইম কনজিউমিং, ডিলে প্রজেক্ট টাইম লাইন। তো রিভিউ করতে সময় লাগে, সময় তো সাপেক্ষ ব্যাপার, বুঝতেই পারছো, পুরো জিনিসটাকে ভালো করে দেখতে সময় লাগবে, তাতে কি হলো প্রজেক্টের টাইম লাইনটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, মানে ডিলে হয়ে যায়, মানে দেরি হয়ে যাচ্ছে প্রজেক্টটা শেষ করতে। বেস্ট প্র্যাকটিস কি ক্ষেত্রে, সেট ক্লিয়ার এজেন্ডা, লিমিট রিভিউ ডিউরেশন অ্যান্ড ফোকাস অন ক্রিটিক্যাল ইস্যু। তাহলে মানে এখান থেকে একটা বেস্ট প্র্যাকটিস হওয়া উচিত যে রিভিউটা একটা সেট করে না, একটা রুলস বা এজেন্ডা সেট করবে, আমরা এর ওপর রিভিউটা করব, ডিউরেশনটা আমরা লিমিট করে রাখতে হবে যে এর বেশি হলে হবে না, এবং আমাদের যে ক্রিটিক্যাল ইস্যুর উপরেই কিন্তু কাজ করবো, যে হ্যান ত্যান করলে হবে না, একদম মেন যে সব প্রবলেমগুলোর উপরেই করে কাজ করে। যদি এরকম জিনিস চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু সময়টা অনেকটা কম লাগবে বলতে পারো। মেনটেনিং আ কনস্ট্রাকটিভ এনভায়রনমেন্ট, কনস্ট্রাকটিভ এনভায়রনমেন্টে কি চ্যালেঞ্জ বলতে পারছো, রিভিউ মে টার্ন ইনটু ব্লেম সেশন কজিং টিম কনফ্লিক্ট। এরকম হয় না, এটা খুব ইজি ব্যাপার, যে ধরে নাও একটা এক্সপার্ট লোক এসছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেখানে যে লোকটা কোড করেছে হয়তো সে বিগিনার্স 2-3 বছর কাজ করছে, তখন ধরো কোডটা দেখে সে ঘট করে বললো যে ভাই তুমি ইঞ্জিনিয়ার কি করে হলে, হ্যাঁ কোন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছো, কে তোমাকে পাস করিয়েছে, তোকে পাস করা ইঞ্জিনিয়ার নাকি। তো এই কথাগুলো যদি বলে তাহলে তার তো খারাপ লাগবে, এখানে একটা ঝগড়াঝাটির একটা গল্প চলে আসলো, তাই না, একটা ব্লেম সেশন চলে আসলো, মানে ভাই তুমি পারো না করতে, এই সব বাজে বাজে কথা যদি বলে তাহলে কিন্তু এটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট চলে আসলো, এটা কিন্তু হয়। বেস্ট প্র্যাকটিস কি করা উচিত, এনকারেজ পজিটিভ and objective feedback, focus on improve the work rather than criticizing the author. Important line, ultimately যে রিভিউ করবে তাকে কিন্তু তাকে পজিটিভ কথা বলা, মানে ভাই করেছো ঠিক আছে, আরো ভালো করতে হবে, এটা এইভাবে করো না, ভালোভাবে কথা বলতে হবে, তাকে একটা পজিটিভ ওয়ে অফ ফিডব্যাক দিতে হবে, যে সে rather than criticize, মানে তাকে উল্টো পাল্টা কথা বললে হবে না, ব্লেম করলে হবে না, খারাপ কথা বললে হবে, আলটিমেটলি খারাপ ভাবে কথা বললে হবে না। রিভিউয়ার অ্যাজ আ টিচার কখনো মানুষের খারাপ কথা বলে না, এরকম ভাবে আমাদের মাথায় রাখতে হবে। রিভিউ মানেই হচ্ছে একটা টিচার যে এসে তার ভুলটাকে তাকে বুঝিয়ে দেবে, ভাই তোমার ভুলটা এখানে হয়েছে, তোমাকে ঠিক করা দরকার, বা এটা করলে তুমি আরো ভালো করতে পারবে, এরকম ধরনের কথা বলা দরকার, রাদার দ্যান তাকে উল্টো পাল্টা বাজে ভাবে কথা বলে, খারাপ ভাবে কথা বলে, তাহলে মানে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল, একটা বাজে সেশনটা একটা উল্টো দিকে চলে গেল। তো এই হচ্ছে ব্যাপার। পরের পয়েন্ট বলছি অ্যাড্রেসিং বায়াসড। বায়াসড কথাটার মানে কি, এক মানুষের কোন একটা মানুষের দিকে বেশি আমরা হয় না, আমরা ঝুঁকে যাচ্ছি, এই কথাটাকে মানে বায়াসড বলা হয়, মানে কাউর দিকে আমরা তাকে একটা বেশি প্লাস মানে পয়েন্ট দিচ্ছি, এরকম ব্যাপারটা। কি চ্যালেঞ্জ কি বলছে, রিভিউয়ার মে ফলো ফেভারিজম অর পার্সোনাল বায়াস এফেক্টিং দ্য অবজেক্টিভ অফ দ্য রিভিউ। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, ধরে নাও যে রিভিউ করতেছে সে ধরে নাও যার কোড রিভিউ করে তার প্রতি একটা ভালো টান আছে, তাকে চেনা পরিচিত, তার দাদা হয়, মামা হয়, কাকা হয়, এরকম হতে পারে। তাহলে আলটিমেটলি কি রিভিউর যে মেন অবজেক্টিভটাই খারাপ হয়ে গেল। রিভিউ দেওয়ার পর যদি আমি সবসময় ভালো ভালো রিভিউ, তাহলে তো অন্য ব্যাপার হয়ে গেল, তাহলে তো আমরা প্রজেক্টে দেখলামই না ঠিক আছে কিনা। আমি যদি যে রিভিউয়ারকে সবসময় নিউট্রাল হওয়া দরকার। এই জন্য দেখো আমাদের বেস্ট প্র্যাকটিসে কি বলছে, দেখো রোটেট রিভিউয়ার অ্যান্ড ইউজ স্ট্রাকচার চেকলিস্ট টু এনশিওর দ্য ইমপার্শিয়াল ইভ্যালুয়েশন। তাহলে আমরা রিভিউয়ারকে রোটেট করো, স্ট্রাকচার চেকলিস্ট বানাও, যেখানে আলটিমেটলি বুঝতে পারবে সবগুলো যেভাবে রিভিউ হওয়া দরকার সেভাবে হয়েছে কিনা। হ্যাঁ, রিভিউকে রোটেট করা মানে প্রত্যেকদিন একই রিভিউয়ারকে ডে করে দেয়, রিভিউয়ারের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, তাহলে বন্ধুত্ব হয়ে যাবে, একটা বায়াসনেস চলে এসেছে, মানে ওর প্রতি একটা টান আছে, তো ওকে আমরা ভালো ভালো কথা বলবো, এরকম ব্যাপার হলে হবে না, এটাই ইম্পর্টেন্ট কথা। এনশিওরিং কনসিস্টেন্সি ইন রিভিউ স্ট্যান্ডার্ড। চ্যালেঞ্জেসে কি বলছে, ডিফারেন্ট রিভিউয়ার মে অ্যাপ্লাই ডিফারেন্ট লেভেল অফ স্ক্রুটিনি লিডিং টু ইনকনসিস্টেন্ট ফিডব্যাক। এই যে দেখলে যে মাল্টিপল রিভিউয়ারকে নিয়ে আসো, তাহলে প্রত্যেকটা রিভিউয়ার যে ভাবনার ক্ষমতা বা তাদের যে গল্পটা কিন্তু এক হয় না, মানে সবার কিন্তু ভাবনা আলাদা আলাদা হয়। তো অবভিয়াসলি ডিফারেন্ট যত রিভিউ আছে তাদের যে স্ক্রুটিনি লেভেল, তারা যেভাবে দেখে জিনিসটা, হ্যাঁ তার যে দৃষ্টিভঙ্গিটা কিন্তু এক হয় না। তাদের কি হবে, ও একটা কথা বলছে, এ একটা কথা বলছে একই জিনিসকে দেখে, তাহলে ইনকনসিস্টেন্ট ফিডব্যাক চলে আসছে। তো বেস্ট প্র্যাকটিস কি হতে পারে, ডিফাইন ক্লিয়ার রিভিউ ক্রাইটেরিয়া, আন্ডারস্ট্যান্ড ইউজ স্ট্যান্ডার্ডাইজ টেমপ্লেটস অর চেকলিস্ট। তাহলে এখানে একটা ক্লিয়ার রিভিউ ক্রাইটেরিয়া সেট করে দাও, যেখানে টেমপ্লেটস থাকবে, স্ট্যান্ডার্ডাইজ টেমপ্লেটস থাকবে, চেকলিস্ট থাকবে। তাহলে কি হবে,
আলটিমেটলি ইনকনসিস্টেন্ট কিন্তু ফিডব্যাক হওয়ার কোনো জায়গা নেই। তো এই ছিল বলতে পারো পুরো আইডিয়া আমাদের ফর্মাল টেকনিক্যাল রিভিউ, যেখানে আমরা আলটিমেটলি সবগুলোই ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ তার কারা রোলস কে প্লে করছে এবং তার প্রসেস সবগুলোই ডিসকাস করেছি। আশা করি তোমরা আইডিয়াটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।